আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। তো আমাদের চ্যানেলের নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে মূলত তোমাদের এই ক্লাসটা হতে যাচ্ছে একটা সাজেশন ক্লাস, যেখানে আমরা মূলত আলোচনা করব যে তোমরা বর্তমান সময়ে কিভাবে গণিত পরীক্ষায় ভালো একটা রেজাল্ট করতে পারবে, বা বর্তমান সময়ে কিভাবে পড়াশোনাটা করলে আসলে গণিত পরীক্ষায় একটি ভালো রেজাল্ট করা যায়। দেখো, বর্তমানে যতগুলো তোমাদের সাবজেক্ট আছে সব সাবজেক্টের মধ্যে কিন্তু গণিত সাবজেক্টটা একটু আলাদা, যেটা তোমরা মোটামুটি বুঝতে পেরেছো। বিশেষ করে যারা পঞ্চম শ্রেণী থেকে ষষ্ঠ শ্রেণীতে নতুন উঠেছো, বা নতুন হাই স্কুলে তোমরা উঠছো, ষষ্ঠ, সপ্তম বা অষ্টম শ্রেণী, তোমরা এই ভিডিওটা একটু বেশি গুরুত্বের সাথে দেখবে। কারণ আমি এই ভিডিওতে আজকে আলোচনা করব যে আসলে গণিত সাবজেক্টটা কিভাবে পড়তে হয়, কিভাবে পড়লে গণিত সাবজেক্টে পড়াটা ইফেক্টিভলি হয়, পাশাপাশি গণিত সাবজেক্টটা পড়ার আসলে নিয়মটা কি, বা কিভাবে পড়লে আমরা পরীক্ষায় আর কি ভালো একটা রেজাল্ট করতে পারবো, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো, একটু ভালো করে যদি তোমরা খেয়াল করো তাহলে বুঝতে পারবে। এখানে হচ্ছে যে কিভাবে গণিত পরীক্ষায় আমরা ভালো করব, বা কিভাবে হচ্ছে গণিত পরীক্ষায় আমরা একটা ভালো রেজাল্ট করতে পারি। অর্থাৎ গণিত পরীক্ষায় একটা ভালো রেজাল্ট করার জন্য আমরা কি কি পদ্ধতি অনুসরণ করতে পারবো, সেই বিষয়গুলো নিয়ে মূলত আজকের ক্লাসে আমরা কথা বলবো। তো দেখো, গণিত সাবজেক্টটা আসলে কি? গণিত সাবজেক্টটা একটা অঙ্ক বেসড, অর্থাৎ যে সাবজেক্টের মধ্যে অনেকগুলো অঙ্ক আছে। এখানে মুখস্থ বিষয় কম আছে, অর্থাৎ থিওরিক্যাল বিষয় কম আছে। এখানে কিন্তু প্রায়োগিক বিষয় যেগুলো আছে, অর্থাৎ অঙ্ক করার বিষয়গুলো, সেগুলোই কিন্তু মুখ্য। অর্থাৎ প্রায়োগিক বিষয়টা বেশি, এবং হচ্ছে যে থিওরিটিক্যাল যে বিষয়টা আছে ওইটা কিন্তু কম। সুতরাং পড়াশোনার অভ্যাসটাও তোমাদের সেভাবেই করতে হবে। তো প্রথমে যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো সেটা হলো বেসিক কনসেপ্ট পরিষ্কার করো এবং সূত্র মুখস্থ না করে বুঝে নাও কেন ও কিভাবে কাজ করে। প্রথমত একটা জিনিস দেখো, গণিতের বিশেষ করে আমি যদি তোমাদেরকে বলি পাটিগণিত এবং হচ্ছে বীজগণিত, বীজগণিতটা বেশি গুরুত্বের সাথে দেবো, কেননা বীজগণিতের ক্ষেত্রে তোমাদের অবশ্যই বেসিকটা বুঝতে হয়। এখন বীজগণিতের ক্ষেত্রে যদি তোমরা একটা বেসিক না বোঝো যে এক্স ওয়াই জেড বলতে কি বোঝায়, এগুলো কি চলক না সহগ, তারপর হচ্ছে সংখ্যাগুলোকে আসলে কি বলে, চলক বলে না সহগ বলে, এই টাইপের। তারপরে ঘাত বলতে তোমরা কি বোঝায়, তারপর এ প্লাস বি হোল স্কোয়ার, এটার সূত্র ফর্মুলাটা কিভাবে আসলে অ্যাপ্লাই করে, বা বাস্তব জীবনে আমরা কিভাবে একটা বর্গ নির্ণয়ের সূত্র অ্যাপ্লাই করবো বা বর্গ নির্ণয় করতে পারি, এই বিষয়গুলো কিন্তু ভালো করে তোমাদের জানতে হবে। একটা বীজগণিতীয় রাশি বলতে কি বোঝায়, এই বিষয়গুলো কিন্তু তোমাদের বেসিক, যেটা তোমাদেরকে অবশ্যই ভালো করে জানতে হবে। এর পাশাপাশি যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো সেটা হলো কনসেপ্ট। তো বেসিকের পাশাপাশি আসে হচ্ছে কনসেপ্ট। কনসেপ্টটা এরকম যে তোমরা একটা টপিক পড়ছো, ধরো পাটিগণিতের একটা টপিক পড়ছো। এখন ওই টপিকের নাম আমি ধরি অনুপাত এবং শতকরা। এখন অনুপাত এবং শতকরা বলতে আসলে কি বোঝায়, কিভাবে আমরা অনুপাত এবং শতকরা ব্যবহার করি, এই বিষয়গুলো বাস্তব জীবনের সাথে কিছুটা মিল রেখে তোমাদের পুরো একটা প্র্যাকটিস করতে হবে। তাহলে কিন্তু এই জিনিসটা তোমরা আরো ভালোভাবে শিখতে পারবে। বিষয়টা আরেকটু ক্লিয়ার ভাবে বলি। একটা জিনিস দেখো, তোমরা যদি একটা বীজগণিতের বর্গ নির্ণয় করতে যাও, তাহলে কিন্তু তোমাদের যে জিনিসটা সর্বপ্রথম আসে সেটা হচ্ছে সূত্র। কেউই কিন্তু বর্গ নির্ণয়টা সূত্র ছাড়া করতে পারবে না। অর্থাৎ বীজগণিতের 90% বিষয় কিন্তু সূত্র দ্বারাই করা হয়। সূত্র যদি তোমরা মুখস্থ না করতে পারো তাহলে কিন্তু বীজগণিতের অঙ্ক তোমরা শুরুই করতে পারবে না। এবং পাটিগণিতের অঙ্কের ক্ষেত্রেও ঠিক সেরকমই। তোমরা হয় সূত্র ফেলে করবে, না হলে কিন্তু তোমাদের হচ্ছে ঐকিক নামে করতে হবে। তার মানে পাটিগণিতের অঙ্কের ক্ষেত্রে কিন্তু সূত্র ছাড়াও নিয়ম রয়েছে, কিন্তু সূত্রটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর বীজগণিতের ক্ষেত্রে কিন্তু সূত্রটাই প্রধান, অর্থাৎ সূত্র ছাড়া তোমরা অঙ্ক করতে পারবে না। এই জন্য তোমাদের গণিত পড়ার প্রথম কাজ হলো তোমরা প্রতিদিন খাতার মধ্যে সূত্রগুলো লিখে লিখে প্র্যাকটিস করবে। যে তোমার আমাদের বইয়ে যেই টাইপের হচ্ছে বীজগণিতের অঙ্ক আছে, এই বীজগণিতের অঙ্কগুলো করার জন্য আমাদের কি কি সূত্রের প্রয়োজন হয়, এখানে আমি বলে দেবো তোমাদের জন্য। বিশেষ করে বীজগণিতের যেগুলো হচ্ছে মেইন সূত্র থাকে, যেমন বর্গ নির্ণয়ের সূত্র, তারপর হচ্ছে মান নির্ণয়ের সূত্র, উৎপাদকে বিশ্লেষণের সূত্র, এই টাইপের সূত্রগুলো অবশ্যই তোমরা মুখস্থ করবে। পাশাপাশি পাটিগণিতের দেখবে অনুপাত ও শতকরা অধ্যায়ের সহ আরো অনেক অধ্যায় বিভিন্ন টাইপের সূত্র থাকে, এগুলো কিন্তু তোমাদের ভালোভাবে মুখস্থ করে নিতে হবে। যার সাথে তোমরা যদি ভালোভাবে কনসেপ্টটা ক্লিয়ার করো তাহলে কিন্তু তোমরা এটা পরীক্ষায় একটা ভালো রেজাল্ট বা আউটপুট দিয়ে আসতে পারবে। তো এরপর আমরা কথা বলবো প্রতিদিন একটু করে প্র্যাকটিস করা। এখন একটা জিনিস দেখো, তোমরা যদি বাংলা সাবজেক্ট পড়ো, বাংলা সাবজেক্টটা কিরকম আসলে? বাংলা সাবজেক্টটা কিন্তু তোমাদের এমন পড়ার নিয়ম যেটা হলো যে তোমরা যদি প্রতিদিন একটু একটু করে মুখস্থ করো, তাহলে কিন্তু তোমাদের এই জিনিসটা মানে মুখস্থ বেসড, অর্থাৎ মুখস্থ থেকে যাবে। তোমার পরীক্ষায় একটা সৃজনশীল প্রশ্ন আসবে যেটা তোমার উদ্দীপকের সাথে মিল রেখে তোমার নিজের বইয়ের যে গল্পটা পড়ছো ওই গল্পের আঙ্গিকে তোমার বানিয়ে লিখতে হবে। কিন্তু একটা জিনিস খেয়াল করো, গণিত কিন্তু বানিয়ে লেখার জিনিস না। এইটা যে বীজগণিত বা পাটিগণিতের যে থিম গুলো আছে, বা যে অঙ্কগুলো বা ম্যাথ গুলো আছে, এগুলো কিন্তু অনেক মানে হাই লেভেলের একটা ম্যাথ বা অনেক কঠিন একটা ম্যাথ, যেগুলো কিন্তু অবশ্যই যাচাই বাছাই করে তোমাকে অঙ্কটা করতে হবে। কিন্তু গণিতের ক্ষেত্রে সবচেয়ে বেশি যে প্রবলেমটা স্টুডেন্টরা ফেস করে সেটা আমি বলবো এখন তোমাদেরকে। সেটা হচ্ছে যে আমরা হচ্ছে অঙ্ক সাধারণত ভাবে করতে পারি, কিন্তু পরীক্ষার খাতায় যে সেই অঙ্কটা করতে পারি না বা ভুলে যাও, অথবা বাসায় আমি অঙ্ক ঠিকভাবে করতে পারছি কিন্তু স্কুলে যে স্যারদের সামনে আমি অঙ্কটাকে উপস্থাপন করতে পারছি না। এটার যে মেইন প্রবলেম সেটা হচ্ছে আমাদের বেশি বেশি প্র্যাকটিস না করা। আমরা যদি জাস্ট হচ্ছে গণিতটা পড়ে রেখে দিই এবং এটা যদি প্রতিদিন একটু একটু করে প্র্যাকটিস না করি, তাহলে কিন্তু আমরা গণিতটা ভুলে যাবো। আমি বলি তোমাদের, একটা গণিত যদি তোমার একবার করে হয়ে যায়, তোমার যদি মনে হয় যে না আমার একবার করে হয়ে গেছে, তুমি এটাকে আরো 2বার করো। মিনিমাম একটা অঙ্ক তুমি 3 থেকে 5 বার পর্যন্ত ট্রাই করো। একই অঙ্ক তুমি বারবার করো, তুমি পারছো, এটা তো ভালো।
তবে একই অঙ্ক যদি তুমি আরো বারবার করো তাহলে তোমার প্র্যাকটিসটা আরো বেশি ভালো হবে, তুমি পরীক্ষার খাতায় আরো দ্রুত এবং কম সময়ের মধ্যে সেটাকে আউটপুট করে দিয়ে আসতে হবে। আরেকটা গোপন কথা হচ্ছে, তোমরা যদি বেশি বেশি গণিত পড়াটা প্র্যাকটিস করো, অর্থাৎ বিশেষ করে অঙ্ক বা ম্যাথ টাইপের বিষয়গুলো যদি তোমরা বেশি বেশি করো, হাতে লিখে নিজে নিজে বাসার মধ্যে প্র্যাকটিস করো, তাহলে কিন্তু এই জিনিসটা তোমাদের দীর্ঘদিন মনে থাকবে, পাশাপাশি এই বিষয়টা মুখস্থের মতো হয়ে যায়, মানে বুঝেই তুমি অঙ্কটা করছো এবং এতটা তোমার হাতের পারদর্শিতা চলে আসবে, তো এই জিনিসটা তোমার মুখস্থের মতো হয়ে যাবে এবং অনেক দ্রুততার সাথে তুমি কিন্তু এই অ্যান্সারটা করতে পারবে। এই কারণে গণিতের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়, প্রথমে হলো সূত্র মুখস্থ করতে হবে এবং এটাকে অনুশীলনের জন্য তোমাদের বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, অর্থাৎ এই সূত্রটা ফেলিয়ে তোমরা যে অঙ্কটা করবে সেই অঙ্কটা যাতে তোমরা অতিরিক্ত প্র্যাকটিস করো, অর্থাৎ একের অধিকবার তোমাদের অবশ্যই খাতার মধ্যে প্র্যাকটিস করতে হবে এবং প্রতিদিন অন্তত তোমাদের গণিতের ক্ষেত্রে 1 ঘন্টার বেশি টাইম রাখতে হবে। অন্যান্য সাবজেক্টে তোমরা 20 মিনিট কিংবা 30 মিনিট দিতে পারো, কিন্তু গণিত সাবজেক্টটা অন্তত তোমরা প্রতিদিন 1 ঘন্টার উপরে রাখবে, কেননা গণিত সাবজেক্টে কিন্তু সবচেয়ে বেশি সময় লাগে। এরপর অধ্যায়ের গুরুত্বপূর্ণ অংশগুলোকে ফোকাস করতে হবে। এখন এটা কিরকম, একটা জিনিস খেয়াল করো, যে আমরা ধরো জ্যামিতির একটা অধ্যায় পড়ছি, কিন্তু জ্যামিতির অধ্যায়ের মধ্যে সবকিছু গুরুত্ব না, আমার জাস্ট পড়তে হবে উপপাদ্য এবং সম্পাদ্য। তার মানে আমি উপপাদ্যগুলোকে টার্গেট করবো যেগুলো আমার বার্ষিক পরীক্ষার সিলেবাসে আছে, আমি সম্পাদ্যগুলোকে টার্গেট করবো যেগুলো আমার বার্ষিক পরীক্ষার সিলেবাসে আছে। তার মানে আমার উপপাদ্য এবং সম্পাদ্য দুইটা যেহেতু আমার পরীক্ষা আসে, তার মানে আমি দুইটা যদি ভালোভাবে করে যাই, আমি যদি বাকি বিষয়গুলো যদি নাও পড়ি, তাহলে কিন্তু দেখবে যে পরীক্ষার খাতায় অবশ্যই উপপাদ্য এবং সম্পাদ্য থেকে হুবহু কমন চলে এসেছে। তো আমি যেহেতু জানি যে আমার উপপাদ্য এবং সম্পাদ্য থেকে পরীক্ষায় প্রশ্ন আসে, তার মানে আমার কাজ আমি জাস্ট উপপাদ্য এবং সম্পাদ্যগুলোকে ফোকাস করে পড়বো, অন্যগুলোতে আমি অতটা গুরুত্ব না দিলেও হবে, কারণ এই দুইটা মানে সবসময় পরীক্ষায় আসবে। বিশেষ না করলে এটা তোমাদের কোশ্চেন যেটা আছে তোমরা নিজেরাই এটাকে দেখে নিতে পারো, এটা 100% একটা ট্রু কথা, যেটা যে তোমাদের প্রতিবারই পরীক্ষায় কিন্তু গণিত সাবজেক্টের জ্যামিতি অংশ থেকে উপপাদ্য না হলে সম্পাদ্য আসে। তার মানে এই দুইটা বিষয়কে ভালোভাবে মুখস্থ করতে হবে। এখন মুখস্থের বিষয়টা আমি বলছি, উপপাদ্য কিন্তু বোঝার জিনিস, কিন্তু তারপরেও তোমাকে উপপাদ্যটা মুখস্থ করতে হবে, কিন্তু সম্পাদ্যটা মুখস্থ না করলেও হবে। সম্পাদ্য যেহেতু চিত্র আঁকা, এটা তোমাকে বুঝে বুঝে করতে হবে, বিষয়টা অবশ্যই খেয়াল রাখো। আর এরপর আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো 4 নম্বর, সেটা হলো ভুলগুলোকে চিহ্নিত করতে হবে। অর্থাৎ তুমি প্রথমে একটা অঙ্ক বুঝলে, তোমাকে স্যারে করিয়ে দিল বা তুমি অনলাইনে ক্লাস দেখলে বুঝতে পারলে, তারপর তুমি কি করবে, ওই অঙ্কটা নিজে বাসায় প্র্যাকটিস করবে। যদি না দেখে করতে না পারো, তাহলে বুঝবে যে না, এই অঙ্কটা আমার ভুল হলো, বা তোমার মনে হচ্ছে যে এই অঙ্কটা আমি করলে, কিন্তু পরবর্তী যখন তুমি মিলাতে যাবে তোমার গাইড বই বা অন্য কোনো জায়গা দেখে, তখন দেখবে অঙ্কটা ভুল হয়েছে। যদি এরকম সম্ভাবনা হয় যে অঙ্কটা আমার ভুল হচ্ছে, আমি সঠিক অঙ্ক পারছি না, তাহলে যেই কয়েকটা অঙ্ক ভুল হয়েছে সেগুলোকে চিহ্নিত করে রাখবে এবং সেগুলোই তুমি বারবার করবে। অর্থাৎ যে অঙ্কটা পারছো সেই অঙ্ক যদি তুমি 3 বার করো, যে অঙ্কটা তুমি পারছো না বা ভুল হয়েছে, ওই অঙ্কটা তুমি 7 থেকে 8 বার করতে হবে। আর যেখানে বারবার ভুল করছো সেটা লিখে রাখো, যে আমি কোন জায়গায় ভুল করেছি, আমি কি সূত্র বসাতে ভুল করেছি, না আমি থিওরিতে ভুল করেছি, না আমি ক্যালকুলেশনে ভুল করেছি। এই বিষয়গুলো কিন্তু ম্যাথের ক্ষেত্রে অনেক বেশি গুরুত্বপূর্ণ। এবং যেটা আমি বলবো যে এই বিষয়গুলো লিখে রাখার পর কি করতে হবে, এগুলোকে পুনরায় প্র্যাকটিস করতে হবে, অর্থাৎ আবার এটাকে কিন্তু প্র্যাকটিস করতে হবে খাতার মধ্যে লিখে লিখে। এই প্র্যাকটিসের কিন্তু কোনো বিকল্প নেই। তো এরপর পরীক্ষার প্রস্তুতি। এখন দেখো, পূর্বের বছরের প্রশ্নকে আমরা সমাধান করব। এটা কিরকম, ধরো তুমি একটা অধ্যায় পড়েছো, অধ্যায়ের নাম অনুপাত এবং শতকরা। এখন এই অনুপাত এবং শতকরা অধ্যায়টা তোমার বইয়ে পড়া শেষ, বইয়ের যে অনুশীলনী প্রশ্নগুলো ছিল মোটামুটি সবগুলো তুমি করে ফেলেছো অনেকবার করে। এখন তোমার কাজ তোমার যে গাইডটা আছে, এটা হতে পারে লেকচার গাইড অথবা পাঞ্জেরি গাইড, যেটা তোমার ভালো লাগে, তুমি যেটা ব্যবহার করো সেটাই হবে, সব গাইডই ভালো। তো তুমি একটা গাইড, যে কোনো গাইড বই নেবে, নেওয়ার পরে ওই গাইড বইয়ে যেই তোমরা দেখবে যে প্রত্যেকটা অধ্যায় শেষে, অর্থাৎ অনুপাত এবং শতকরার উদাহরণটা আমি দিচ্ছি, অনুপাত এবং শতকরা এই অধ্যায়ের একদম লাস্টে যে দেখবে যে এই অধ্যায়ের অনেক সুন্দর সুন্দর কিছু সৃজনশীল প্রশ্ন দেওয়া থাকে, যেগুলো কিনা বিগত বছরে। এখন কোনগুলো বিগত বছরে, সাধারণত ভাবে যারা বোর্ড পরীক্ষা দিবে, অর্থাৎ অষ্টম শ্রেণী বা ক্লাস 10-এ থাকে, তোমরা যাদের এসএসসি পরীক্ষা দেবে, তাদের ক্ষেত্রে কিন্তু এটা হয় যে বিগত সালের প্রশ্নটা থাকে। কিন্তু তোমরা যারা ষষ্ঠ শ্রেণী বা সপ্তম শ্রেণী অর্থাৎ 6-7 আসো, তোমাদের ক্ষেত্রে কিন্তু এটা থাকবে যে বাংলাদেশের যে উচ্চমানের যে হাই স্কুলগুলো আছে, হাই স্কুল এন্ড কলেজগুলো আছে, তো ওই হাই স্কুলের প্রশ্নগুলো, অর্থাৎ বিগত বছর তোমাদের আগের বছর যে প্রশ্নগুলো আছে, ওগুলো কিন্তু সুন্দরভাবে লেখা থাকে। পাশাপাশি এই বছর কোন টাইপের প্রশ্ন টিচার করতে পারে, বা এই অধ্যায় থেকে কত রকম ভাবে সৃজনশীল প্রশ্ন বানিয়ে দেওয়া যায়, এই বিষয়গুলো কিন্তু ওখানে দেওয়া থাকে। তো ওই প্রশ্নগুলো তোমরা যদি বেশি বেশি প্র্যাকটিস করো বা চর্চা করো, একটু একটু করে যদি ওই সৃজনশীল প্রশ্নগুলোতে হাত বোলাও বা উল্টাও, তাহলে কিন্তু ওগুলো দেখে তোমাদের অনেক বেসিক স্ট্রং হবে। তোমরা বুঝতে পারবে পরীক্ষার আগেই যে পরীক্ষায় কোন টাইপের প্রশ্ন আমার টিচার আমাকে করতে পারে। তার মানে ওই টাইপের প্রশ্নগুলো অবশ্যই তোমাকে ভালোভাবে গুরুত্ব দিয়ে পড়তে হবে। তার মানে আমি কি বললাম, প্রথমে অধ্যায়টা পুরোপুরি কমপ্লিট করবে, তোমার মেইন বইয়ের যে অনুশীলনীটা আছে ওইটা পুরোপুরি কমপ্লিট করবে, তারপরে তুমি চলে যাবে তোমার গাইড বই, এবং গাইড বইয়ে যাওয়ার পরে তোমার গাইড বইয়ের যে অতিরিক্ত সৃজনশীল প্রশ্নগুলো আছে, যেগুলো তোমার আগের বছর, ধরো এখন 2025 সাল, ওগুলো 2024 সাল, 23 সাল, 2022 সালের প্রশ্ন। সো তোমার কাজ হলো যে ওই টাইপের প্রশ্নগুলোকে তোমার একবার করে অ্যানালাইসিস করতে হবে, অথবা বিশ্লেষণ করে সুন্দরভাবে পড়ে ফেলতে হবে। এটা তোমার জাস্ট কাজ। আর গণিতের ভাষায় পড়া মানে তোমাকে হাতে লিখে প্র্যাকটিস করতে হবে। অর্থাৎ সৃজনশীল প্রশ্নগুলো তুমি টাইমার সেট করে, যে আমি 17 মিনিটে আমার একটা সৃজনশীল প্রশ্নের অ্যান্সার দিতে হবে, বা 16-17 মিনিটের মধ্যে আমি যাতে একটা সৃজনশীল প্রশ্নের অ্যান্সার করতে পারি, টাইমার সেট করবে 17 মিনিট। তারপর তুমি নিজের ভাষার মধ্যে সুন্দরভাবে এক্সাম, মানে নিজের একটা সৃজনশীল প্রশ্ন তুমি 17 মিনিট ধরে লিখবে। ওই টাইমের মধ্যে তুমি কি লিখতে পারছো কিনা, এই বিষয়গুলো অবশ্যই তোমরা গুরুত্বের সাথে দেখবে। এটা পরীক্ষা প্রস্তুতির যে একদম টপ বিষয়, সেটা নিয়ে আলোচনা করলাম। পরীক্ষা প্রস্তুতির জন্য অবশ্যই তোমার মূল বইয়ের পড়া শেষে কিন্তু গাইডের অতিরিক্ত যে
বিগত বছরের প্রশ্ন এগুলো পড়তে হয়। 2 নম্বর হলো সময় ধরে মডেল টেস্ট দাও, যেটা আমি একটু আগে আলোচনা করলাম। যে মডেল টেস্ট বলতে তোমাকে টাইমার সেট করতে হবে, পাশাপাশি কি ওই টাইমার সেট করার পরে তুমি ওই টাইমারের মধ্যে একটা সৃজনশীল প্রশ্নের অ্যান্সার দিতে পারছো কিনা। অথবা তোমার পরীক্ষায় ধরো 5টা সৃজনশীল প্রশ্ন আসে, তার মানে 5টা সৃজনশীল প্রশ্ন লেখার জন্য তুমি আগে টাইমার দিয়ে ক্যালকুলেশন করে নেবে যে আমার 17 মিনিট টাইম লাগে, তার মানে 17 মিনিট টাইম দিয়ে তুমি 5টা সৃজনশীল প্রশ্ন লিখবে। তার সাথে তুমি হচ্ছে দেখবে গাইডের শেষে অনেক রকমের কোশ্চেন থাকে, এগুলো হচ্ছে ডেমো কোশ্চেন বা হচ্ছে মডেল টেস্ট দেওয়া থাকে। ওই টাইপের মডেল টেস্ট ধরে ধরে তুমি বাসায় এক্সাম দিবে, যে আমার টাইম হচ্ছে 2 ঘন্টা বা 2.5 ঘন্টা, 3 ঘন্টা, এই টাইমের মধ্যে আমার পরীক্ষা দিয়ে কমপ্লিট করতে হবে। এইভাবে পরীক্ষার আগে বেশি বেশি বাসার মধ্যে নিজে পরীক্ষা দিয়ে নিজেকে যাচাই করে নিবে। আর এখানে বলছে প্র্যাকটিস করলে সময় ম্যানেজ করতে সহজ হয়, যেটা আমি আগেও বলেছি, যত বেশি তোমরা প্র্যাকটিস করবে তত কিন্তু দ্রুততার সাথে সহজভাবে কিন্তু ওইটা পরীক্ষায় যে তোমরা অ্যান্সার করে দিয়ে আসতে পারবে। এরপর আছে শর্টকাট এবং দ্রুত করা কৌশল শিখো, যেমন গুণ করার সহজ পদ্ধতি আছে, ভগ্নাংশকে হিসাবের কিছু ট্রিক্স আছে, এগুলো বিশেষ করে তোমার এমসিকিউ প্রশ্নে কাজে লাগে। এই যে ট্রিক্সের কথা আমি বললাম, এগুলো হচ্ছে তোমার বিশেষ করে হচ্ছে তোমাদের যে এমসিকিউ অর্থাৎ নৈর্ব্যক্তিক যে অংশটা আছে, এই নৈর্ব্যক্তিক অংশ কিন্তু এটা বেশি কাজে লাগে, যে শর্টকাট ইউজ করা। তো এরপর আমি যেটা বলবো সেটা হচ্ছে পরীক্ষার হলে সহজ প্রশ্ন আগে সমাধান করতে হবে, এবং এতে আত্মবিশ্বাস বাড়ে এবং সময় বাঁচে, অর্থাৎ যেটা তোমার কাছে সবচেয়ে বেশি সহজ লেগেছে কোশ্চেন পরে সেই প্রশ্নটা দিয়ে তোমরা পরীক্ষা দেওয়া শুরু করবে। সময়সীমা মেনে চলতে হবে, অর্থাৎ প্রতিটি প্রশ্নের জন্য আনুমানিক একটা নির্দিষ্ট সময় থাকবে, ওই সময়টা নির্ধারণ করে, যেটা আমি বলেছি যে সৃজনশীল প্রশ্নের জন্য মনে করো যে 17-18 মিনিট তোমার আছে, ওই টাইম মেনে কিন্তু তোমাকে পরীক্ষায় অ্যান্সার করতে হবে। তাহলে কিন্তু তুমি দেখবে যে টাইমের মধ্যে তুমি সবগুলো প্রশ্নের অ্যান্সার, অর্থাৎ 100 মার্কের অ্যান্সার কিন্তু করে ফেলতে পারছো। এরপর দেখো হিসাব পরিষ্কার এবং পরিচ্ছন্ন লিখতে হবে, ভুল হলেও আংশিক নম্বর পাওয়ার সম্ভাবনা থাকে। অর্থাৎ ধরো একটা সৃজনশীল প্রশ্নের তুমি গ নম্বর অ্যান্সার করছো, গ নম্বরে তোমার 4 মার্ক আছে গণিতের ক্ষেত্রে। তো এই 4 মার্কের মধ্যে তুমি অ্যান্সার করতে বসছো, তো দেখো গ নম্বরে তুমি অর্ধেক পারছো আর বাকি অর্ধেকটা মনে পড়ছে না, বা লাস্টে যে তুমি হচ্ছে মিলাতে পারছো না। তুমি যদি অর্ধেকটা লিখে আসো গণিতের ক্ষেত্রে কিন্তু পুরো অ্যান্সারের অর্ধেক করলেও কিন্তু পরীক্ষায় মার্ক পাওয়া যায়। অনেকের কাছে ক্ষেত্রে একটা ভুল ধারণা আছে যে আমি যদি গণিত পুরোটা না মিলাতে পারি অ্যান্সার, বা অ্যান্সার যদি উত্তর যদি না মিলে, তাহলে কি আমি পরীক্ষায় ফুল নাম্বার পাবো কিনা। আসলে যেই প্রশ্নটা ধরো 4 মার্কের একটা প্রশ্ন, তুমি অর্ধেকে যে আটকে গেছো, তো ওই অর্ধেকের মার্ক অর্থাৎ 2 মার্ক কিন্তু তুমি পাবে। এই কারণে কোনো প্রশ্ন ছেড়ে আসবে না, যতটুকু তুমি পারবে ততটুকুই তুমি অ্যান্সার করে দিয়ে আসবে। এটা কিন্তু গণিতের মার্ক একটু বেশি তোলার একটা ট্রিক্স। তো এরপরে শেষে 5 থেকে 10 মিনিট রিভিউ করতে হবে। রিভিউ বলতে আমি বোঝাচ্ছি যে রিভাইজ দেবে, যে আমি যে বিষয়গুলো লিখলাম সবগুলোকে ঠিকঠাক ভাবে লিখেছি নাকি, নাম্বারিং ঠিকভাবে দিয়েছি নাকি, আমার ক্যালকুলেশন ঠিকভাবে আছে নাকি, সেগুলো একটু করে যাচাই করে নিবে। শেষ 5 থেকে 10 মিনিট। এখানে তোমরা টাইম বাড়াতেও পারো, যাদের একটু হাতের লেখার স্পিড দ্রুত বা ভালোভাবে লিখতে পারো তারা কিন্তু শেষের দিকে তোমরা 20 থেকে 25 মিনিট বা আধা ঘন্টা টাইম কিন্তু রাখতে পারো। তো হিসাব ও উত্তর মিলিয়ে দেখতে হবে। তো এই বিষয়গুলোই হচ্ছে মূলত কয়েকটা কৌশল ছিল যার মাধ্যমে তোমরা গণিত পরীক্ষায় একটা ভালো রেজাল্ট করতে পারো। তো আজকের ক্লাসটি মূলত এই পর্যন্ত ছিল। কেমন লেগেছে তোমাদের কাছে? ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবে, এবং আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।